নমস্কার, আপনার কথা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। ক্যালকাটা নিউজের নানান অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আজকের ভাবনা বা কথা একেবারে অন্যরকম। 21শে জুলাই আপনারা জানেন, এই নিয়ে কলকাতার রাজপথ মুখরিত হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। কিন্তু এই 21শে জুলাই 1993 সালে ঠিক কী ঘটেছিল, যারা দেখেছিলেন, যারা প্রত্যক্ষ করেছিলেন, সেই সাংবাদিকদের মুখ থেকেই শুনব সমস্ত কথা আর তুলে ধরব যারা মৃত্যুবরণ করেছিলেন, সেই শহীদদের পরিবার, তারাই বা কেমন আছে, তাদের কথাও তুলে ধরব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন দুই প্রবাদ প্রতিম সাংবাদিক। রয়েছেন আমাদের সঙ্গে জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমরা তুলে ধরব প্রবীর ঘোষাল, আরও একজন সাংবাদিক, এবং সাংবাদিক কুণাল ঘোষ, তার বক্তব্য আমরা তুলে ধরব বিভিন্ন সময়। কিন্তু প্রথমেই আমরা দেখব 1993-এর 21শে জুলাই ঠিক কী ঘটেছিল সেই দিন। সালটা 1993, দিন 21শে জুলাই। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো দিন। যুব কংগ্রেসের ডাকে সেদিন ছিল মহাকরণ অভিযান। তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন আজকের তৃণমূল নেত্রী। সেই মহাকরণ অবরোধের অভিযানে উপচে পড়েছিল মানুষের ভিড়। 2 বছর আগেই টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় এসেছে বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই অবরোধ এড়িয়েই সেদিন মহাকরণে পা রেখেছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা। তখনও কোনো ক্রমে পুলিশ ঠেকিয়ে রেখেছিল বাম সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চারিত উত্তাল জনতাকে। সেদিন পরিস্থিতি যে খারাপ হবে তা আগাম আঁচ করেছিলেন পুলিশ কর্তারা। কলকাতার পুলিশ কমিশনার তখন তুষার তালুকদার। পরিস্থিতির আগাম অনুমানের ভিত্তিতে রাজভবন, রাইটার্স বিল্ডিং চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। জারি করা হয়েছিল 144 ধারা। সকাল থেকে আঁচ ছিল উত্তেজনার। যুব কংগ্রেস নেত্রীর নেতৃত্বে মিছিল এগিয়ে এসেছিল ব্রবন রোড ধরে। টি বোর্ডের অফিসের সামনে পুলিশ আটকে দেয় সেই মিছিলের গতি। ছড়িয়ে পড়ে উত্তেজনা। ওদিকে আরেকটি মিছিল এসে পৌঁছেছিল মেয়ো রোডে মেট্রো সিনেমা হলের সামনে, আরেকটি ডোরিনা ক্রসিংয়ে। এই দুই মিছিলের মারমুখী জনতা চলে গিয়েছিল পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। মহাকরণ থেকে 1 কিলোমিটার দূরে মেয়ো রোডে মেট্রো সিনেমার এলাকায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে তখন পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আন্দোলনকারী যুব কংগ্রেস কর্মীরা। গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় 13 জনের। কারো কারো মতে পরিস্থিতি সামাল দিতেই নাকি গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ। 1993 সালের 21শে জুলাই এতগুলো তরতাজা প্রাণ কেন গেল, সে প্রশ্নের কোনো কিনারা মেলেনি আজও। আর এবার সরাসরি চলে আসবো আলোচনায়। জয়ন্তদা, প্রথমেই যে প্রশ্নটা, 1993-এর 21শে জুলাই ঠিক কি ঘটেছিল? এরকম কি ঘটার আদৌ কথা ছিল? এরকম যে ঘটবে সেটা কেউই ভাবতে পারেনি। এমন নয় যে এতজন মানুষের শুধু মৃত্যু, সেটাই শুধু ঘটনা হিসেবে তো একটা মর্মান্তিক ভয়াবহ ঘটনা, কিন্তু সামগ্রিকভাবে সেদিন যা ঘটেছিল, এবং শুধু তো একটা জায়গায় ঘটেনি, অনেকগুলো পয়েন্ট ছিল, 6টা বোধহয় যতদূর মনে পড়ে।
যে ব্রাহ্মণ রোডে একটা, একটা এরকম বউবাজারে একটা এরকমভাবে। এবং মমতা কিন্তু প্রথম থেকে নির্দেশ দিয়েছিল যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাতে তৃণমূলের কেউ না আসে, একমাত্র মমতাই সে 6টা পয়েন্টে ঘোরাঘুরি করবে, যাবে। সুতরাং যুব কংগ্রেস। এবং মমতা কিন্তু একটা জিনিস, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ওই সময়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আন্দোলন পরিচালনা করতে গেলে তার যে ডুজ অ্যান্ড ডোন্টস, আমি এটা রেট্রোস্পেক্টে এখন ভাবি, সেদিন আমি ভাবিনি। এখন আমার মনে হয় যে কত সচেতনভাবে গোটা জিনিসটা, এবং এই যে একটা কথা বলা হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স দখল করতে এসেছিল, আক্রমণ করতে এসেছিল, সে সময় তো সিপিএমের আচ্ছা বাঘা সব মন্ত্রীরাই সেটা বলতে চেয়েছিলেন। ইভেন বুদ্ধবাবুও বোধহয় বলেছিলেন যে ওর দখল করতে আসছে। সেটা একটা সিপিএমের সেই সময় একটা প্যানিক স্ট্রিকেন হয়ে গেছিলো, একটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে। কিন্তু মমতা কিন্তু আমার এখনও মনে আছে, মমতা বারবার, মানে শুধু আমাকে একা বলেছেন তা তো নয়, ওখানে তো বহু সাংবাদিক ছিলেন, এবং আমাদের কে ছিলেন, কে কোথায় ছিলেন, সবাই তো একটা জায়গাতেও ছিলেন না। মানে মমতাকে ওই রকম অবস্থায় মানে চ্যাংদোলা করে গাড়িতে করে, আমার মনে হয় একমাত্র কুণাল ঘোষই তিনি ফিজিক্যালি ওই সময়, কেননা ওখানে তো মানে ওই যে গাড়িটাতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও তো সেই সময়কার আজকালের গাড়ি, মানে কুণাল তখন আজকালের সাংবাদিক, সুতরাং সেটা তো অতীত। কিন্তু আমরা যারা ছিলাম, আমি তো দিল্লির সাংবাদিক ছিলাম, 21শে জুলাই একটা, আমি তো জানতাম না যে এত বড় এরকম একটা মর্মান্তিক কাণ্ড হবে, কিন্তু এটা যে একটা পলিটিক্যাল ইভেন্ট। এবং আমি দিল্লিতে কাজ করলেও সবসময় উইথ স্পেশাল রেফারেন্স টু পশ্চিমবঙ্গই তো কাজ করেছি, তার ফলে পশ্চিমবঙ্গের সেটা যে কোনো দলেরই হোক, ব্রিগেডে সিপিএমের জনসভা হলেও চলে আসতাম, মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং সবসময় কানেক্ট যাতে করতে পারি দিল্লি কলকাতা। সেই দিন মমতা কিন্তু বারবার বলেছে, এবং আমাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছে যে কেউ যেন রাইটার্সের দিকে না যায়। এমন একটা কথা বলেছিল হাঁটতে হাঁটতে, তখন ওই বোধহয় মেয়র রোড থেকে, ও তো সবটা হাঁটছিল, হেঁটে আকাশবাণী দিয়ে যখন ওই দিকে যাবে না, মানে রাইটার্সের দিকে ও বলছে যেতে যেতে যে রাইটার্সের দিকে তাকাবে না, আমি ঘেন্না করি, আমি ওই দিকটাতে দেখতে ঘেন্না করি, তোমরা কেউ যাবে না। মানে ওর মধ্যে তো একটা এরকম ব্যাপার ছিল যাতে পাছে কেউ চলে না যায়। তার কারণ সাদা পোশাকেও কিন্তু সেদিন তো, মানে রন্তি আরও ভালো বুঝতে পারবে, কেননা শুধু পুলিশের লোক কম, মানে আপাতভাবে, অথচ সাদা পোশাকেও পুলিশের লোক ছিল, মানে অনেক রকমের, এবং অনেকে বলে অনেক কাডারও ছিল। মানে একটা ধরে নেওয়া হয়েছিল ওদের যে প্রশাসনিক ব্যবস্থায় যে মমতা হয়তো একটা আক্রমণাত্মক হবে, মমতা হয়তো একটা দখল করার জন্য রাইটার্সে ঢুকে পড়ে। এমনও তো সেই সময় শুনেছিলাম যে প্যানিক হয়েছিল যে মমতা রাইটার্স বিল্ডিংয়ে কোনো না কোনোভাবে ঢুকে পড়ে জ্যোতিবাবুর মানে ওই চেম্বারে, সেখানে ঢুকে পড়ে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে একবার কোনোভাবে বসে পড়া, এবং সেটাতে একটা ম্যাসিভ ড্রামা হয়ে যাবে, যে মানে একটা থরহরি কম্প হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো পাগলের মতো, এসব কেউ করে? মমতার সঙ্গে তখন জনস্রোত মানুষ রয়েছে, এবং তখন সেটা কংগ্রেস, সেটা তো তৃণমূল কংগ্রেস গঠনই হয়নি। সুতরাং সিপিএম বনাম কংগ্রেস, এই মেরুকরণের রাজনীতি, এবং যেভাবে আক্রমণ, এবং মমতার সেদিনের যে সাহসটা, মানে মমতাকে কিন্তু বারবার বলা হয়েছে যে আপনি যাবেন না ওই দিকটাতে, সৌগতদা বিশেষ করে বারবার সৌগতদা বলছিল যাতে আর কি মমতা না যায়, মানে ওইটাতে যাবেন না। কিন্তু এটাও আবার সোনালি ছিল, আরও অনেকে ছিল, তারা সব বারবার বলছে যে দিদি ওখানে কিন্তু বেধড়ক মারছে আমাদের ছেলেদেরকে পুলিশ নির্বিচারে। মমতা কিন্তু যেই বলছে যে আমার ছেলেদের মারছে, আর আপনারা আমাকে গাড়িতে চাপিয়ে, কেননা পুলিশের একটা ওই এসবির বোধহয় একটা গাড়িতে মমতাকে তুলে দিয়েছিল, প্রথমে তুলে তখন বলছে গাড়ির মধ্যে পুলিশের সাথে ওর প্রায় মারামারি হাতাহাতি হচ্ছে, মানে ও বলছে আমি পুলিশের গাড়িতে উঠবো না, ওকে জোর করে তখন গাড়ি থেকে নামানো হয়েছিল, এবং গাড়ি থেকে যখন নামানো হয়েছে তখন মানে মারামারি শুরু হয়ে গেছে, মানে তখন আর কি গুলি ফুলি চলা শুরু হয়ে গেছে। ও যখন শুনেছে গুলি চলেছে এবং মারা গেছে, এবং তখন পুলিশ সৌগতদাদেরও বলছে সিনিয়র লোক যারা, যাতে কিছু মদনও বোধহয় ছিল, যাতে আর কি না মমতা যায় ওখানে, কেননা তাতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আর মমতা বলছে যে আমি পিজি হসপিটালে যাব না, আমি পিজি হসপিটালে যাব না, কারণ মমতাও তখন খুব আহত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, মিনতি অধিকারী রক্তাক্ত, ভয়াবহভাবে রক্ত বইছে, সেটা ভয়াবহ ঘটনা সব। মমতা কিন্তু বলছে আমি যাব না,
পিজি হসপিটালে, সরকারি এতে যাবো না। ও তো গিয়ে পিজি হসপিটালের ওই লনে ওখানে শুয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ, কিন্তু ও ওইখানে গেল যে আমার কর্মীরা মার খাচ্ছে, ওখানে আমি যাব। এবং সেখানে কিন্তু বলছে আপনি গেলে আপনার গুলি চলতে পারে, কেননা গুলি চলার সময় ওই যে মমতারও তো দেহরক্ষী মাইতিদা ছিল না, উনিও আহত হয়েছিলেন, উনিও আহত হয়েছিলেন। এবং মাইতিদা বলেছে যে তুমি যদি মমতার দিকে লক্ষ্য করে আপনারা যদি গুলি চান, আমারও কিন্তু গুলি চলবে। মানে এইরকম এই ঘটনা আমি রন্তি বলতে পারবে যে এরকম ঘটনা কি আর হয়েছে, এইরকম ঘটনা কি? প্রথমে বলি যে এই যে এত 1993 পরে এত বছর পর আবার একটা 21শে জুলাই আসছে, এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। এই যে তৃণমূল কংগ্রেস 1993 সালে 21শে জুলাই হলো, তারও বেশ কয়েক বছর পর তৃণমূল কংগ্রেসের জন্ম। এই তৃণমূল কংগ্রেসের জন্মের বীজটা কিন্তু 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই সেই বীজটা বপন হয়ে গিয়েছিল। কেন আমি বলি সব ঘটনার আগে, সেদিন ওই যে ঘটনাটি তার একটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটি কি, তখন কংগ্রেস, মমতা তখন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভানেত্রী। কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলন বিমুখ একটি দল। প্রদেশ কংগ্রেসের সেই সময় যারা ক্ষমতাসীন গোষ্ঠী বা নেতৃবৃন্দ, তারা সিপিএমের বিরুদ্ধে খুব একটা আন্দোলনের পথে যাননি, বা আন্দোলনেই যাননি বলা ভালো। কিন্তু কংগ্রেসের যে সাধারণ কর্মী, গ্রাসরুট ওয়ার্কার্স আমরা যাদের বলি, তারা কিন্তু তখন ভেতরে ভেতরে ফুটছে যে একটা মানে বামফ্রন্টের বিরুদ্ধে একটা আন্দোলনে যেতে হবে, একটা কিছু মানে প্রতিবাদ করা দরকার। সেই জায়গাটা তারা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই উনি তখন 1993 মহাকরণ অভিযানের ডাক দেন। কথাটা ছিল মহাকরণ অভিযান, মহাকরণ দখল ফকল কিন্তু বলেন। বোধহয় মহাকরণ অবরোধ শব্দটা মহাকরণ ঘিরে রাখা। ওতে কিন্তু প্রদেশ কংগ্রেসের তলার দিকে গ্রাসরুট লেভেলের যে ওয়ার্কার, এরা প্রচণ্ড উৎসাহী হয় এবং বিভিন্ন জেলা থেকে কর্মীরা কিন্তু আসে। তারা মনে করে যে সত্যি এরকম একটা মুভমেন্ট হওয়া দরকার ছিল। প্রদেশ কংগ্রেসের যে ক্ষমতাসীন নেতৃত্ব, সোমেন মিত্র এবং তার অনুগামী যারা, তারা এই আন্দোলনটার সঙ্গে নিজেদের একাত্মবোধ করেননি এবং তারা বলতে গেলে এই আন্দোলনটা থেকে দূরেই সরেছিলেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত রায় এবং কয়েকজন এসেছিলেন মমতার পাশে, কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠী আসেনি। ওই যে জেলার মানুষরা এলো, জেলা থেকে যে একটা বড় মিছিল এসেছিল, আমার মনে আছে, হাওড়া থেকে ব্রাবন্ডোর ধরে একটা, উত্তর মধ্য কলকাতা থেকে তারা এসেছিল লালবাজারের দিকে, দক্ষিণ কলকাতা থেকে একটা মিছিল এসেছিল মেয়ো রোডের দিকে। এরা কিন্তু উত্তেজনায় টকবক করে ফুটছিল। এই যে টকবক করে ফোটা উত্তেজনার মানুষগুলো, তাদের এই মানুষগুলোকে কিন্তু চট করে একটা নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল। তারা তো টকবক করে ফুটছে। আমি ছিলাম ওই এসপ্ল্যানেড স্টেট দিকটায়, পিআইবি অফিসের সামনে, ওইখানটায় আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম। সমস্যাটা হলো এই যে মানুষগুলো আসছিল, এদের এখান থেকে স্লোগান আসছে, নানারকমভাবে তারা ব্যারিকেড ঠেলে বেরোনোর চেষ্টা করছে। পুলিশ প্রথম লাঠিচার্জ করলো, তারপর প্রচণ্ড টিয়ার গ্যাসিং শুরু করলো, প্রচণ্ড টিয়ার গ্যাসিং এবং টিয়ার মানে সাংঘাতিক। আমরা নিজেরাই দাঁড়াতে পারছিলাম না। তাতে কিন্তু মানুষ আরও উত্তেজিত হয়ে যায়। পুলিশের এই আচরণটা খুব উত্তেজিত হয়ে গেল ওই ছেলেগুলো। শুধু ওইখানে মেয়র রোডের ওখানে টিয়ার গ্যাসিং হলো তা না, ব্রাবন রোডে হলো, লালবাজারের সামনে হলো। এই খবরগুলো তো ছড়িয়ে গেল চারদিকে যে প্রচুর দিকে পুলিশ লাঠিপেটা করছে, টিয়ার গ্যাসিং করছে। আরও উত্তেজিত হয়ে যাচ্ছে মানুষ তখন আরও ওই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে। এটা মারমুখী জনতা, পুলিশ গুলি চালাতে শুরু করলো এসপ্ল্যানেড স্টেট। এটা আমাদের চোখের সামনে, কার্জন পার্কের সামনে একজন গুলি খেয়ে পড়ে গেল। এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, এমনকি ওই যে মেট্রো সিনেমার সামনে, হ্যাঁ, লেনিনের ওই মূর্তির উল্টো দিকে, ওইখানে অব্দি পুলিশ গুলি চালিয়েছিল। ওখানে ওই একটা রেস্টুরেন্ট আছে, একটা হোটেল আছে, কি চৌরঙ্গি হোটেল না কি এরকম কিছু নাম, ওর সামনে একজন গুলি খেয়ে পড়ে গেল আমাদের চোখের সামনে। আমরা তখন এমনভাবে পুলিশ গুলি চালাচ্ছে, আমরা সাংবাদিকরা বেশ কয়েকজন যারা ছিলাম, আমরা তখন ভেতরে পিআইবি অফিসের ভেতরে ঢুকে পড়লাম। কারণ তখন আমাদের ওখানে দাঁড়াতে ভয় লাগছে। আমরা উপরে উঠে গেলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, এবং পুরো এলাকাটা ধোঁয়াচ্ছন্ন, সাধারণ মানুষজন মানে পুরো ফাঁকা হয়ে গেছে চত্বর। যারা আন্দোলন করতে এসেছিল তারা মানে প্রাণ ভয়ে পালাচ্ছে এবং পুলিশ উন্মত্তের মতো। সেদিন ওই গুলিটা চালানোর কোনো দরকার কিন্তু ছিল না। টিয়ার গ্যাসিং এবং লাঠিচার্জের পর কিন্তু জনতার অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। উত্তেজিত জনতা ছিল, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল। পুলিশ অনেক ট্যাক্টফুলি সেটা ম্যানেজ করতে পারত। ওই গুলিটা কিন্তু অনাবশ্যক চালিয়েছিল, মানে
হঠাৎ করে এত গুলি চালাবে? কেন তোমার আপনার ওই মেট্রো সিনেমার সামনে ওই লোকটা তো পালিয়ে যাচ্ছিল, ওই লোকটা তো প্রাণ ভয় পালাচ্ছিল তাকে, এবং প্রতিটা জায়গায় পুলিশ কিন্তু মানে কোমরের ওপরে লক্ষ্য করে গুলি চালিয়েছে। মানে প্রত্যেকের, আপনি দেখবেন যারা যারা মারা গেছে তাদের প্রত্যেকের গুলি লেগেছে পিঠে বা বুকে, মানে কোমরের ওপরে গুলি, মানে পুলিশের লক্ষ্যটাই ছিল তাক করে মেরে দাও। এই প্রশ্নটার উত্তর বোধহয় আজও সাংবাদিকরা, সেই সময় যারা উপস্থিত ছিলেন, জয়ন্তদা, রন্তিদা, তারা যেমন বলছেন, হয়তো সকলে খুঁজে বেড়াচ্ছে, বা প্রশ্নটা হয়তো রয়েই যাচ্ছে, কেন? আমরা তো উত্তর খোঁজার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি। এরই সঙ্গে আমরা শুনে নেব আরও দুজনের কথা। সাংবাদিক প্রবীর ঘোষাল, তিনি কি বলেছেন সেদিনের ঘটনা বা অভিজ্ঞতা সম্পর্কে শোনাবো। 32 বছর আগেকার ঘটনা, 1993 সালের 21শে জুলাই। আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মস্ত বড় অধ্যায় ওই দিনটা রয়ে গেছে, এবং সেই দিনে উপস্থিত শুধু ছিলাম না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে বেরিয়েছিলেন, আমি তার গাড়িতে ছিলাম, এবং আরেকজন ছিলেন, তিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন পৌঁছালাম ওখানে, তখন এই বেলা 12টা হবে, ওই আপনার রাইটার্স বিল্ডিং এর পিছনের দিকটা, ব্যাবন রোডে, তখন একটা রণক্ষেত্রের চেহারা নিয়েছে ওই অঞ্চলটা। তার মস্ত বড় কারণ হচ্ছে পুলিশ প্রশাসন যে মানুষ, যত মানুষ আসতে পারে হিসেব করেছিল, তার চেয়ে অনেক বেশি মানুষ সেদিন এসে গিয়েছিল, এবং স্বাভাবিকভাবেই পুলিশের চারিদিকে যা ব্যারিকেড ছিল, যা অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই দিয়ে ওরা ট্যাকেল করতে পারছিল না সিচুয়েশন। যখন মমতা পৌঁছলো, অবস্থাটা আরো অগ্নিগর্ভ হয়ে উঠলো। তার আগে পুলিশ টিয়ার গ্যাস ফায়ার করেছে, এলাকাটা পুরো ধোঁয়া হয়ে আছে। তারপরেতেই মমতা ব্যানার্জি ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশের যারা টপ অফিসিয়াল ছিলেন তারা আসেন, এবং হটটক শুরু হয়। তাইতে আরো চারিদিকে উত্তেজনা বৃদ্ধি পায়। তার আগে, আমরা পৌঁছানোর আগে, ওরা বারবার, মানে যারা বিক্ষোভকারী, তখন তো অবিভক্ত কংগ্রেসেরই কর্মী সমর্থকরা এসছে, তারা ওই সামনের ওইখানে সব বড় বিল্ডিং গুলোর থেকে দেখাচ্ছে যে ওইখান থেকে আমাদের প্রচন্ড ইট বৃষ্টি হয়েছে, এবং তখন পুলিশ কিন্তু সেটা কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ যেভাবে মানুষের সেদিনকে বিরাট একটা সাপোর্ট, মানে এত লোক এসেছে, ওই মহাকরণ অভিযান ছিল, তো অভিযানটার নাম ছিল মহাকরণ অভিযান। এবং তারপরে মমতা ব্যানার্জির সঙ্গে এসব হতে হতে ধোঁয়া ফোয়া মিলিয়ে ধাক্কা ধাক্কির মধ্যে মমতা ব্যানার্জি অসুস্থ হয়ে পড়েন, কার্যত অজ্ঞান হয়ে যান। তারপর তাকে পুলিশ একটা অ্যাম্বাসেডারে তোলে, সাদা অ্যাম্বাসেডার, এবং সেইখানে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমার আজও মনে আছে। এই মমতা ব্যানার্জির দেখবেন কোমরেও বেল্ট এখন পড়তে হয় ওকে। সেদিন যে গাড়িটাতে ওনাকে তোলা হলো, পিছনের সিটে শোয়ানো হলো, কিন্তু দুটো পা একদম দরজাটার বাইরে বেরিয়েছিল। এইবার ওনাকে ওইখান থেকে, স্পট থেকে তাড়াতাড়ি নিয়ে যাবে বলে গাড়িটা খুব জোরে ঘোরালো, ওটা পুলিশের গাড়ি, ওই সাদা অ্যাম্বাসেডারটা ঘোরালো, এবং সেই দরজাটা, খোলা দরজাটা পুরো হিট করলো সামনে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ ভ্যানে। মানে ব্যাপারটা বুঝে দেখুন, ওই দরজাটা দুটো পাকে, মমতার পায়ের চেটোর দিকটাকে হিট করলো, মানে যেটা দরজা বন্ধ হওয়ার মতো হিট করা, সেটা কোমরের পক্ষে একটা বড় জার্ক করে ওকে সরিয়ে নিয়ে গেল। তারপর তো সিচুয়েশনটা পুরো আন্ডার মানে হয়ে গেল, এবং তখন আমার ধারণা পুলিশ ভেবেছিল যে এরা সব মহাকরণে ঢুকে পড়বে, সেই জন্যে কোথা থেকে নির্দেশ এসেছিল, আজও সেটা কিন্তু ধোঁয়াশা, অন্ধকারে আছে, যে গুলি চালানোর নির্দেশটা। এই যে পুলিশ কে বলা হলো যে বামফ্রন্ট সরকারের পুলিশ, ট্রিগার হ্যাভি পুলিশ, তারা কিন্তু গুলি চালাতে সেদিন বাধ্য হয়েছিল। তাদের ধারণা হয়ে গিয়েছিল এই যা মব রয়েছে, এদের গুলি ছাড়া ট্যাকেল করাই যাবে না, এরা সবাই মহাকরণে ঢুকে যাবে। যদিও কংগ্রেসের, যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়, ওর কিন্তু ঘোষিত যে কর্মসূচি সেটা ছিল না, সেটা ছিল যে মহাকরণ অভিযান হবে, কিন্তু মহাকরণ দখল করে নেওয়া হবে এরকম কোনো কর্মসূচি কিন্তু সেদিন ছিল না।
সঙ্গে শোনাবো আরও একজন সাংবাদিক যিনি সেই দিন উপস্থিত ছিলেন, একটু আগেই জয়ন্তদা প্রসঙ্গক্রমে বলছিলেন, অর্থাৎ কুণাল ঘোষের কথা। তিনি নিজেই বা ঠিক কি প্রত্যক্ষ করেছিলেন, কি হয়েছিল, কি বলছেন তিনি, শোনাবো। 21শে জুলাই 1993 সাল, ঠিক কি ঘটেছিল? সাংবাদিক হিসেবে আপনি সেদিন কাজ করছিলেন। সাংবাদিক হিসেবে এটা আমার একটা বিরল অভিজ্ঞতা এবং আমি খুব সবিনয়ে বলতে পারি আমি একমাত্র ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু করে হসপিটালে ভর্তি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকা সম্ভব হয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে ওই ভয়ঙ্কর ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টার পর আমি তখন আজকাল কাগজে পুলিশের গাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে নিয়ে শুইয়ে তারপর আমি বাকি জায়গায় গেছি এবং আমি একমাত্র ব্যক্তি যার গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে নিয়ে গিয়ে উডল্যান্ডস হসপিটালে ভর্তি করা হয়েছিল। সৌগত রায় শেষ পর্বে ছিলেন এবং ফর্মালিটিস করেছিলেন সৌগত রায় ভর্তির। ফলে সেই সুবাদে গোটা ঘটনাটা কাছ থেকে দেখার যে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেটা ভাবলেও এখন অবাক হতে হয় যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় পরিকল্পিত নারকীয় গণহত্যা কলকাতার বুকে ঘটেছিল। সঙ্গে ছিলেন তৎকালীন চিফ রিপোর্টার শুভশঙ্কর ভট্টাচার্য। আমরা সকালবেলায় মমতাদির বাড়ি পৌঁছে যাই। ওখান থেকে বেরোনোর আমি খুব সংক্ষেপে বলছি। বেরিয়ে প্রথমে উনি মেয়র রোডে আসেন, কারণ তার আগেই মানিক মজুমদারের কাছে বারবার ফোন আসছিল, তখন তো মোবাইল নেই এবং মমতাদি খবর পাচ্ছিলেন যে চারপাশ থেকে যারা আসছেন তাদের ট্রেনে হামলা, ট্রেন অবরোধ করে দিয়েছে সিপিএম, গাড়ি বাস ভাঙচুর করছে। সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অবরোধ। কেন মহাকরণ? না তখন মুখ্য নির্বাচনী আধিকারিক মহাকরণে বসতেন। সকালেই মেয়র রোডে একটা বড় গন্ডগোল হয়ে যায়, পুলিশের সঙ্গে জনতার মুখোমুখি। এর জন্য দায়ী কিন্তু পুলিশ, কারণ সাধারণত বড় জমায়েত থাকলে জমায়েত একদিকে থাকে, পুলিশ একদিকে থাকে, মাঝখানে স্টেজ থাকে। এটা একটা বিজ্ঞান, যাতে রেসপন্সিবল লিডারশিপ সেই স্টেজ থেকে কন্ট্রোল করতে পারেন। তো পুলিশ স্টেজটা করতে দেয়নি, ফলে ওইখানে পুরো মব আর সামনে পুলিশ, তার সঙ্গে সিপিএম হারমাত, ইট মারছে, লাঠি চার্জ করছে। এবার সেই জায়গায় শুধুমাত্র একটা ম্যাটাডোরে 4টে মাইক বাঁধা, তো মানুষ তো শুনতে পাচ্ছেন না। তো এই পরিস্থিতিতে হতে হতে এক প্রস্থ গন্ডগোল। তারপরে মমতাদি যান, ওখানে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ওনারা ছিলেন। মমতাদি বলে যান আমি ব্রেবন রোড হয়ে আসছি, আপনারা মিটিংটা চালান। এরপরে ব্রেবন রোডে যাওয়ার সময় কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে সৌগতদা আসেন একটা স্কুটারে, প্রায় ধুতিপুতি খোলা, মানে ভয়ঙ্কর একটা বলছে মমতা তুমি ওখানে যেও না, ওখানে মারছে, স্টেজ ভেঙে দিয়েছে, ইলেকট্রিক কেটে দিয়েছে, মাইক অচল, পুলিশ এবং সিপিএম এর গুন্ডারা মারছে। পুলিশ আর হারমাত ওদিকে আর্তনাদ চলছে, চটির পর চটি পাথর উড়ে আসছে। কাছাকাছি যেতেই একটা বিরাট ভিড় মমতাদিকে টেনে দেয়ালের দিকে নিয়ে চলে গেল। একটা অকথ্য দৃশ্য। তারপরে মানে এখনো ভাবলে গায়ে রোম খাড়া হয়ে যায় যে দুজন পুলিশ রিভলভার বন্দুক তুলছে মমতাদির দিকে, আর মমতাদির পিএসও মাইতিদা তিনি রিভলভার বার করে বলছেন আমি এবার গুলি চালাতে বাধ্য হব। মাইতিদা যদি রিভলভার বার না করতেন মমতাদিকে ওরা ডেড বডি বানিয়ে ছাড়তো। কোন ক্রমে ওখান থেকে বের করে এনে ওই ট্রাফিক স্ট্যান্ডটায় বসানো হলো। উনি অচৈতন্য হয়ে গেলেন। পুলিশের একটা গাড়ি ওখান থেকে ওনাকে নিয়ে চলে যাচ্ছিল, আমি ফলো করলাম আমার গাড়িতে। তৃতীয় কোনো গাড়ি ছিল না, কারণ তারপর রাস্তাটা ব্যারিকেড করে ব্লক করে দিয়েছিল। আর ঠিক এই নিয়ে যখন আমরা আলোচনা করছি, অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু তার পাশাপাশি যাদের মৃত্যু হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহীদ পরিবার হিসেবে যাদেরকে বলা হয়, তাদের আজ কি অবস্থা, তারা কি বলছেন, তারা কি ভাবছেন, তুলে ধরব। 1993 এর 21শে জুলাই রাজনৈতিক তুখর আন্দোলনে যখন প্রায় স্তব্ধ হয়েছিল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সংলগ্ন বিভিন্ন পথ, কালো মাথা আর পুলিশের ধস্তাধস্তি উত্তেজনা ছড়াচ্ছিল, হঠাৎ গুলির শব্দ। না, টার্গেট মিস হয়নি পুলিশের। সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনে নেমে অকালেই পুলিশের নির্বিচারে গুলি চালনায় প্রাণ হারালেন 13 জন তৎকালীন কংগ্রেস কর্মী। শহরের রাজপথেই পড়ে রইল আন্দোলনে দান করা নিথর শরীরগুলো। তারপর থেকেই
সেই ১৩ জন শহীদের স্মরণেই প্রতি বছর ২১শে জুলাইতে বিরাট সমাবেশ করে তৃণমূল। শহীদদের স্মরণ করেন তৎকালীন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেমন আছে সেই শহীদদের পরিবার? প্রতি বছর ২১শে জুলাই কেমন অনুভূতি হয় তাদের? খোঁজ নিয়ে দেখল সিএন। নিহত ১৩ জনের মধ্যেই ছিল হুগলির সাহাগঞ্জের ঝাঁপপুকুরের বাসিন্দা অসীম দাস। তৃণমূল ক্ষমতায় আসার পরে অন্যান্য শহীদ পরিবারের মতো অসীমের বোনও সরকারি চাকরি পেয়েছেন। প্রত্যেক বছর শহীদ স্মরণের ২১শে জুলাইতে আমন্ত্রণ জানানো হয় তাঁদেরও। প্রতি বছর যাবেন এবারেও। মানে পুলিশ তখনকার আপনার বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন পুলিশ আমাদের অ্যাটাক করে। হামলাটা মূলত করেছিল তখন পুলিশ আর সিপিএমের ক্যাডার যৌথ মিলিতভাবে। একটা বিশাল ঝামেলা হয়, ঝামেলা পরিবর্তে তখন গুলিগালা চলে। সেই গুলিতে আমার দাদা শহীদ হয়েছিল ৯৩ সালে ২১শে জুলাই। দিশাহারা হয়ে এদিক ওদিক সব ছিটকে বেরিয়েছিলাম। চোখের সামনে আমরা দেখলাম তখন প্রায় ১৩ জন মানে তরতাজা আমাদের তখনকার যুবক ২০-২২ বছরের সবাই শহীদ হয়ে গেল। পুলিশও গুলি করেছে এর সঙ্গে, তার মধ্যে সিপিএমের ক্যাডাররা ওর মধ্যে জড়িয়েছিল। পুলিশের সঙ্গে জড়িয়েছিল সিপিএমের ক্যাডাররাও। এখনও ক্ষোভ রয়ে গেছে হুগলির বাসিন্দা নিহত অসীম দাসের পরিবারের। সিএন পৌঁছয় ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরের বাসিন্দা নিহত কেশব বৈরাগীর বাড়িতেও। স্বামী রেলকর্মী ছিলেন, স্ত্রী স্বামীর চাকরিও পেয়েছেন, তবে ঘুমোতে পারেন না এখনো। কষ্ট হয়, চান এমন যেন না হয় আর কোনো পরিবারের সঙ্গে। খুবই কষ্টদায়ক এই দিনটা। বলি ভগবানে কারো এরকম যেন না হয়। ১৬ মাসের মেয়েকে রেখে ২-৩টে মানুষ, একটা আসল মানুষ চলে গেলে কি যে হয় নিজে হ্যাঁ, অনেক এসছে, সবাই এসছে গেছে, অনেক এসছে। এখনো যেমন দিদি ডাকছে, কাল মানে ফোন করেছে, চিঠি এসছে। অসীম দাস, কেশব বৈরাগী ছাড়াও পুলিশের গুলিতে প্রাণ দেওয়া ১৩ জনের মধ্যে ছিলেন বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মোহাম্মদ আব্দুল খালেক এবং ইনু। মুখ্যমন্ত্রীর স্মৃতিতে এখনও তাঁরা রয়েছেন। পাশে রয়েছে দলও, শুধু নেই পুলিশের গুলিতে শেষ হয়ে যাওয়া ৯৩-এর সেই তরতাজা প্রাণগুলোই। ক্যালকাটা নিউজ। আবারও চলে আসবো দুজনের কাছে আলোচনায়। জয়ন্তদার ঠিক এই জায়গাতেই রন্তিদা একটু আগেই বলছিলেন যে গুলি চালানোর উদ্দেশ্যটা কি ছিল, সেদিন গুলি চালানোটা ঠিক হয়নি। আপনি যেখানে ছিলেন সেই জায়গায় কি মনে হয়েছিল, মানে প্রভোকেশন কি কোথাও কাজ করেছিল? না, আমার যেটা মনে হয়েছিল তার কারণটা হচ্ছে যে আমি ওই আকাশবাণীর ওখানে ছিলাম। মমতা তখন হাঁটতে হাঁটতে ওই আকাশবাণী দিয়ে যাচ্ছে। একটা জিনিস বুঝতে পারছিলাম যে রাইটার্স থেকে, অনেকে বলে যে রাইটার্স থেকে ফোনে ইনস্ট্রাকশন চিফ মিনিস্টার অফিস থেকে, যে কেননা গুলি এমন একটা জিনিস যেটা সব সময় একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শীর্ষ কর্তৃত্বে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা ন্যাশনাল লেভেলে সবসময় হোম মিনিস্টার, আর পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে ইভেন নন্দীগ্রামেও গুলি চলার সময় এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। কেননা আমাদের প্রসাদবাবু ছিলেন হোম সেক্রেটারি এবং বুদ্ধবাবু চিফ মিনিস্টার। সবসময় কিন্তু হোম সেক্রেটারি বারবার বলেছেন যে আমি কিন্তু উইদাউট দ্য ক্লিয়ারেন্স অফ চিফ মিনিস্টার কখনো ফায়ারিংয়ের অর্ডারটা দিইনি। এখন এটা নন্দীগ্রামের কথা বললাম। সেদিন পুলিশ যে গুলি চালিয়েছিল, ট্রিগার হ্যাপি হয়ে গিয়ে মমতার আচরণে প্যানিক স্ট্রিকেন হয়ে গিয়ে পুলিশ গুলি চালালো, নাকি শীর্ষ কর্তৃপক্ষের সবুজ সংকেত নিয়েই করেছে? এইটা তো একটা প্রশ্ন থেকে গেছে, অমীমাংসিত। কমিশন হয়েছে, যারা আরও বেশি আমার থেকে ওয়াকিবহল বলতে পারবেন। কিন্তু প্রত্যক্ষদর্শী হিসেবে যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে যে দুটোই হয়েছিল। মানে একদিকে যেরকম পুলিশ বারবার রাইটার্সকে জানাচ্ছে যে হাতের বাইরে চলে যাচ্ছে, আর যেটা রন্তি বলল খুব গুরুত্বপূর্ণ কথা, যে ৬টা পয়েন্ট এবং এটা তো মানে জায়গাটা আয়তনে বর্গ কিলোমিটারে যে একটা বিরাট কিছু জায়গা তা তো নয়, কিন্তু যেহেতু একটা, আর এখনকার যেরকম মোবাইল বা এত চ্যানেল, এই যে কমিউনিকেশন, সেটা তো ছিল না। তার ফলে গুজব
গুজবই বলতে পারি, অথবা অসমর্থিত কিছু তথ্য যে ওখানে 4 জন মরে গেছে। আমি দাঁড়িয়ে রয়েছি, মানে তখনও গুলিতে মারা যায়নি, তখনই আমি আকাশবাণীতে শুনছি যে ওখানে মেরে দিয়েছে, অনেকগুলো লাশ পড়ে গেছে। এখন এইটা হয়েছিল কি, এটা যেটা রন্তিও বলল যে বিভিন্ন জেলা থেকে যে এত মানুষ আসবে, সেটা যেরকম প্রদেশ কংগ্রেসেরও শীর্ষ নেতৃত্বও বুঝতে পারেননি, যারা ক্ষমতাসীন, বুঝলে তারা এসে আগেই হাজির হয়ে যেতেন ক্রেডিটটা নেওয়ার জন্য। ওরা ভাবতেই পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমরা সেই সময় খুব লিখতাম একটা কথা যে হ্যামলিনের বাঁশিওয়ালা, মানে সেই বাঁশির ডাকে যে গোটা রাজ্য জুড়ে এইভাবে এত মানুষের ঢল নামবে, সেটা তো কখনো মমতা নিজেই কি ভাবতে পেরেছে? কেননা মমতাই, আমরা তো অনেক সময় রসিকতা করে বলতাম যে মমতার সঙ্গে যে এই যে বিপুল জনসমর্থন, মমতার কাজ করে যাচ্ছে, সেই ও নিজেই বুঝতেন না যে ওনার পেছনে যে কি সাংঘাতিক জনসমর্থন। এবং সেটা কিন্তু শুধু সিপিএম বিরোধিতার অ্যান্টি ইনকম্বেন্সি এবং দীর্ঘদিন বিরোধী দলের কর্মসূচিহীনতা, যেটা রন্তি বলল যে কোনো কর্মসূচি নেই, সবাই লেজি, একটা ড্রয়িং রুম রাজনীতি, তার থেকে বেরিয়ে নিয়ে এসে সোজা কথা একটা সাবঅল্টার্ন ফেস, অনেক দিন পর পশ্চিমবাংলার রাজনীতিতে একটা র্যাডিক্যাল ফেস, এটা তো পশ্চিমবঙ্গের মানুষও খুব ভালোবাসে না, একটা আমাদের তো ইনহেরেন্ট র্যাডিক্যালিজম আছে। মমতা ওই জিনিসটা না বুঝলেও মানুষের যে মমতা কিন্তু একটা, সেই দিন 21শে জুলাই কিন্তু মমতা সিপিএম বিরোধী, যেটা সিম্বল বলা বারবার পরে লেখা হয়েছে, যে মমতাই পুরো বিরোধী পরিসরের প্রধান মুখ হয়ে উঠল। 21শে জুলাইকে আমি বলতে পারি, মমতা নিজেও লিখেওছেন যে 21শে জুলাই আমাকে একটা উপলব্ধি দিল। সেই উপলব্ধি মমতা নিজে উপলব্ধি বইটাতেই আছে, উপলব্ধি তো বোধহয় সম্ভবত যেটা ওনার, তাতে উনি আছেন যে 21শে জুলাই সম্পর্কে মমতা উপলব্ধি বইতে কি লিখেছে সেটা পড়লে দেখা যায় যে মমতা বলেছে যে আমার জীবনে এই উপলব্ধি 21শে জুলাই যেটা দিয়েছে, তারপরে তো অনেক ঘটনা ঘটেছে। স্বামী বিবেকানন্দের বই পড়ে আমি আমার একটা ওই কি স্বামীজির কোন একটা বইয়ের নাম ও বলে যে সেটাও পড়ে ওর যে সেই সময় তার ইমোশনাল, এতগুলো লোক মারা গেছে, সুভাষ মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে তহবিল সংগ্রহ তৈরির অভিযান হচ্ছে, স্টেজে সেখানে যে টাকাটা নির্ধারণ করা হয়েছিল তার থেকে অনেক বেশি টাকা এসে গেছিলো। ওরা তো ভাবতেই পারেনি যে এত টাকা, মাথাপিছু 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলা হয়েছিল, তারপর দেখা যাচ্ছে এত বেশি হয়ে গেছিলো এবং সময়সীমার পরেও দিয়ে যাচ্ছে। তার জন্য সুভাষ মুখোপাধ্যায়ের পরামর্শে মহারাষ্ট্রের তখন ভূমিকম্প হয়েছিল, তার জন্য ওরা টাকা সেখানে দিয়েছে, ভাবা যায়। জয়ন্তদা একটুখানি আটকাচ্ছি, রন্তিদার সঙ্গেও এ নিয়ে কথা বলবো, আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। একটু আগেই আলোচনার প্রসঙ্গে বারবার করে যে বিষয়ে চলে আসছিল রাজনৈতিক জায়গা, আমরা এর পরের প্রতিবেদন হিসেবে যা তুলে ধরবো, অর্থাৎ 1993-এর ঘটনা 21শে জুলাই। আমাদের সঙ্গে প্রবাদ প্রতিম সাংবাদিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছে, কিন্তু তারপর অনেকগুলো দিন, অনেকগুলো বছর কেটে গেছে, রাজ্যে পালাবদল ঘটল 2011 সাল এবং তারপর এখন তো 2025 চলছে আর কি। ঠিক এই জায়গাতেই প্রসঙ্গটা, অর্থাৎ এই যে পালাবদল, এই যে রাজনৈতিক ডিভিডেন্ড 1993-এর 21শে জুলাই কতটা কাজ করেছিল দেখাবো। রাজপাট দখলের আগেও 21শের সমাবেশ ক্ষমতা দখলের পরও 21শে জুলাই স্মরণে গত 31 বছর ধরে লাগাতার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করেও 21 স্মরণে অনড়, কালের নিয়মে বয়স বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম শাসনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলার অগ্নিকন্যা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে অভিভাবিকা হয়ে ওঠা। 2011 বাদ দিয়ে প্রতি বছরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে ফিরে যাওয়া 1993-এর ঘটনাস্থল ভিক্টোরিয়া হাউসের সামনে। নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল, প্রজ্ঞা দেখছে রাজনৈতিক মহল। মনে করছে বারে বারে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার মধ্য দিয়ে বাম জামানার অপশাসন, 1993-এর 21শে জুলাইয়ের ঘটনা মনে করিয়ে দেওয়া, ঝালিয়ে নেওয়া জনসমর্থন। তবে শাসক আসনে বসায় বিরোধিতার পুরনো পরিসরে যে খর্ব হয়েছে তার বলার অপেক্ষা রাখে না।
আর এখানেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পরিষদ ছাড়তে নারাজ তিনি। বাম বিরোধিতার দিন শেষ হতেই বিরোধিতাকে নিয়ে গিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। প্রথমে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকারের বিরোধিতা, পরবর্তী সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরোধিতা। রাজপাটে বসার বছর 14 ইতিমধ্যেই পার। আগামী বছর 2026 নির্বাচন, আর এই আবহে বিধানসভা নির্বাচনের আগে আরও একটি 21শে সমাবেশ। দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী প্রতি বছরই বার্তা দেন, আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন। 21-এর ভিড়ের মধ্যে দিয়ে একদিকে যেমন জনসমর্থন বুঝে নেন, সেই রকমই বিরোধীরও আক্রমণ শানান। আগামী 21-এর সমাবেশ থেকে কোন অস্ত্রে বিজেপি বাম কংগ্রেসকে ধরাশায়ী করে নেবার, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ। নন্দিতা, ঠিক এই প্রসঙ্গ নিয়ে আসবো। জয়ন্তদা একটু আগেই বলছিলেন যে এ হারে যে জনসমুদ্র, জনপ্লাবন নামবে বোঝা যায়নি, এই হারে সমর্থন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী যে পাবেন সেটাও বোঝা যায়নি। তার ডিভিডেন্ডই কি 2011-এ নাকি সিঙ্গুর, নন্দীগ্রাম, পর পর আন্দোলন, নেতাই পর পর ঘটনা? মমতার একটা জনপ্রিয়তা বাড়ছিল এবং গ্রামে গঞ্জে মমতার একটা গ্রহণযোগ্যতা বাড়ছিল। এটা কিন্তু শুরুটা 90-এর দশকের মানে গোড়ার দিক থেকেই। মমতা প্রথম 84-তে তো পার্লামেন্টের সদস্য, তারপর হাজরা মোড়ে যখন তাকে মারধর করা হলো, তারপর রাজীব গান্ধী ওকে প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী করলেন। সেই প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী হয়ে মমতা, তখনও মমতা সম্পূর্ণ সুস্থ নন, মাথায় ব্যান্ডেজ বাঁধা, উনি জেলা সফরে বেরিয়েছিলেন। প্রথম শুরু হয় কোচবিহার দিয়ে। তো সেই জেলা সফরে আমি ওনার সঙ্গী ছিলাম। আমার এখনও মনে আছে, মানে আমি ঘটনাটা বলছি এই কারণে যে ওর জনপ্রিয়তা যে তখন কীভাবে উঠছিল সেটা বোঝা যাবে। কোচবিহারে জনসভা সেরে, কোচবিহারে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে জনসভা, বিকেল জনসভা সারা হয়ে গেল। তো ওখান থেকে উনি শিলিগুড়ি আসবেন। মমতা কিন্তু গাড়িতে ট্রাভেল করতে খুব পছন্দ করতেন। কোচবিহার থেকে আমরা শিলিগুড়ি রওনা হতে হতে সন্ধে হয়ে গেল, 6টা সাড়ে 6টা এরকম রওনা হয়েছে আমরা গাড়িতে। তো সন্ধে হয়ে গেছে, হাইওয়ের ওপর দিয়ে আসছি আমরা। তখন তো এত সিকিউরিটি মমতার সঙ্গে ছিল না। তখন কারা কারা ছিলেন মমতার সঙ্গে আমার এখনো মনে আছে। বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, বক্সি, সুব্রত বক্সি, সোনালী, সম্ভবত কৃষ্ণা ছিল, এখন আর মানে কৃষ্ণা মানে সল্টলেকের মেয়র কৃষ্ণ চক্রবর্তী, এখন আর মনে পড়ছে, বাণী সিংহ রায় এখন মারা গেছেন, বাণী বাণী ওরা ওরকম ছিল সবাই, মুকুল। তো সব আমরা সব গল্প করতে করতে আসছি। তো মমতা খুব চা খাওয়ার নেশা, তো একটা হাইওয়ের ধারে একটা ওই ছোটো ধাবা মতো দেখে গাড়ি থামানো হলো, একটা পুলিশের জিপ ছিল সঙ্গে। মমতা নামলো চা খেতে, সেই দোকানি তো দিদি বলে একটু অবাক। যাই হোক, চাটা খাওয়া হচ্ছে, মমতা পায়চারি করছেন দোকানের সামনে। হঠাৎ আমরা দেখি দূরে মাঠের ওপর দিয়ে অনেক আলো আর হই 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 আওয়াজ, কারা বোধহয় ছুটে আসছে। স্বাভাবিকভাবে একটু সবাই ভয় পেয়ে গেছেন, কারণ জায়গাগুলো তখন সিপিএমের একদম ডেন। পুলিশও একটু অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে পড়েছে, দোকানে সবাই আমরা। কিছুক্ষণ পরে দেখা গেল ওই মাঠের ভেতর দিয়ে ওই অন্ধকারে হ্যারিকেন হাতে গ্রামের মহিলারা ছুটে আসছে মমতাকে দেখতে। কোনোভাবে খবর চলে গেছে এবং ওই অন্ধকারে গ্রামের মেয়েরা এলে মমতাকে ঘিরে ধরলেন, নানা রকম গল্প টল্প হলো। এই তখন থেকে কিন্তু মমতার এই উত্থানটা শুরু। বুঝছো যে প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল, যেটা বারবার আমি বলছি, যে তারা এটা ধরতেই পারেননি যে মমতার ডাকে এভাবে জনজোয়ার হয়ে যাবে, ধরতেই পারেনি। ফলে যদিও 1993-এর 21শে জুলাইটা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে হয়েছিল, কিন্তু এই 21শে জুলাইকে প্রদেশ কংগ্রেস কখনো স্বীকৃতি দেয়নি সেভাবে। ফলে এটা শেষ পর্যন্ত মমতার আন্দোলন হয়ে গেল। তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই মমতা সমাবেশ করেছেন এবং ওই রকম ভিড় হয়েছে। এবং এখন তো এটা মমতার আন্দোলনে। ওই যে 93 সালে ওই জনজোয়ার হলো, মমতা কিন্তু বুঝে গেলেন যে তিনি ডাক দিলে মানুষ আসবে, কংগ্রেসের ডাকে আর মানুষ আসবে। এবং এখনো কিন্তু 21শে জুলাইটা কংগ্রেসের একটা অস্বস্তির কারণ। এটা তো প্রদেশ কংগ্রেসের পালন করার কথা, কিন্তু প্রদেশ কংগ্রেস তখন মূর্খের মতো দূরে সরেছিল, তারা গোষ্ঠী রাজনীতি করতে গিয়ে। এবং ওই যে 93-এর 21শে জুলাই ওই যে জনজোয়ার নামলো, এই তৃণমূল কংগ্রেস, আমি সবাইকে বলি তৃণমূল কংগ্রেসের বীজটা কিন্তু ওই দিন বপন হয়ে গিয়েছিল। ওই দিন মমতা বুঝতে পেরেছিলেন যে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি
এখানে প্রধান বিরোধী মানে সিপিএম এর বিরুদ্ধে প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে পারে। রন্তিদা যে প্রসঙ্গ এ নিয়ে রন্তিদা একাধিকবার এই প্রসঙ্গ তুলে ধরলেন, অর্থাৎ সেদিন 1993-এ বোঝা গিয়েছিল যে এরপর রিফ্লেকশনটা কি হতে পারে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেমন কংগ্রেসের প্রসঙ্গ চলে আসছে, 21শে জুলাইকে কেন্দ্র করে রাজনীতি বা বিরোধী পরিসরেও কিন্তু রাজনৈতিক নানান বক্তব্য উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে। তাদের কি বক্তব্য উঠে এসেছে 1993-এর 21শে জুলাই থেকে আজকের 21শে জুলাইয়ের দেখাবো। সচিত্র পরিচয়পত্র চালুর দাবি। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ চলোর ডাক। অশান্তি, পুলিশের গুলিতে মৃত্যু 13 জন কংগ্রেস কর্মীর সমর্থকের। আহত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই ঘটনার পর কেটে গিয়েছে 32টা বছর। এই সময় পর্বে বহু জলই বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে। কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল নামক নতুন দল গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থেকে সরে গিয়েছে বামফ্রন্ট। রাজ্যে এখন তৃণমূল শাসন। বাম জামানার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজপাটে আসার পরেও 21শে জুলাই ভুলে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ স্মরণে প্রতি বছর সমাবেশ করেন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। আর এখান থেকেই যত সমস্যার সূত্রপাত। 21 কার? তরজায় কংগ্রেস, তৃণমূল, কার্যত শাঁখের করাত পরিস্থিতি। কর্মসূচির দাবি বনাম নেতৃত্বের দাবি। কংগ্রেসের কর্মসূচি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। ফলে 21-এর কর্মসূচির কর্তৃত্ব ঘিরে প্রথম থেকেই পরিস্থিতি ঘোরালো। তাই পৃথকভাবে 21শে জুলাই পালন করে কংগ্রেসও। 2011-এ রাজ্যের ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 1 সদস্যের কমিশন গঠন করেন। প্রাথমিক রিপোর্টে কমিশন নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করে। নিহতদের পরিবার সরকারি ক্ষতিপূরণও পেয়েছে, কিন্তু দ্বন্দ্ব মেটেনি কংগ্রেস তৃণমূলের মধ্যে। ফলে 32 বছর পরেও 21-এর কর্মসূচি কার তা নিয়ে টানাপোড়েন জারি হাত ও ঘাসফুল শিবিরের মধ্যে। ক্যালকাটা নিউজ। আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আরও অনেক ব্যাখ্যা বা আরও অনেক আলোচনার নিশ্চয়ই জায়গা থাকা উচিত, কিন্তু আমাদের 4 জন প্রবাদ প্রতিম সাংবাদিক প্রবীর ঘোষাল, কুণাল ঘোষ এবং তারই সঙ্গে জয়ন্তদা ও রন্তিদার সঙ্গে কথা বলছি। একেবারে ঠিক যে জায়গায় এই মুহূর্তে আলোচনাটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। রন্তিদা যে কথাটা বলছেন, অর্থাৎ 1993-তেই বোঝা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে এই জনস্রোত হতে পারে। তিনি একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে দল এবং সেখান থেকে রাজ্যে এই পালাবদল যা আমরা এখনো দেখতে পাচ্ছি। এটাই কি মূল কারণ? ডিভিডেন্ড এবং সেই জায়গা চলছে, সামনেই 2026, তাই আলোচনার প্রসঙ্গ। আমি রন্তিদেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে 21শে জুলাই আরও মানে ব্যাপারটা হচ্ছে যে ওই বলে না যে পরিমাণগত পরিবর্তন একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। তো অনেকগুলো ধীরে 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 কখন যে 100 ডিগ্রিতে ওটা বাষ্প হয়ে যায় জলটা, সেটা তো আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা তো সবসময় বুঝতে পারি না। 21শে জুলাইকে বলা যেতে পারে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, সংকট বিন্দু। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা রন্তি বলল আমি সম্পূর্ণ একমত, যে আসলে ওই কংগ্রেস এখনও তাই। তুমি যে প্রশ্নটা করছো যে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে তেলুগু দেশমের মতো কোনো আমরা বাঙালির পার্টি চেষ্টা করেও হওয়া যায়নি, কেননা ওই বাঙালি অস্তিত্ব, বাঙালি সত্তাকে আজও বেঙ্গলি আইডেন্টিটিকে ওই রিপ্রেজেন্ট করছে ওর দল, সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও বাঙালি আইডেন্টিটি। আবার ওই কিন্তু কংগ্রেসের যে পরিসরটা, অর্থাৎ নেহেরু গান্ধীর কংগ্রেস, ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর কংগ্রেস, তার যে উত্তরাধিকারী সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কংগ্রেসের পক্ষে মহাবিপদের কারণ হয়েছে না। তার কারণ কংগ্রেসের যে ভোট ব্যাংক, মমতা কিন্তু কখনোই চান না যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা সেটা তো কংগ্রেস থেকেই পাওয়া, কংগ্রেস থেকে উনি নিয়েছেন, সেটা নিয়েছেন মানে মানুষই তাকে করে দিয়েছে, কংগ্রেসে সেটা ফিরে যাক। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে বহুজন সমাজ পার্টি কিছুতেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে চাইছিল না উত্তরপ্রদেশে, বিজেপির সঙ্গে করলো। তো কাঁসিরাম তখন বেঁচে, কাঁসিরাম বলেছিল যে হরিজন ভোটটা না কংগ্রেস থেকে এসেছে, কংগ্রেসের সাথে বেশি সমঝোতা করলে একটা বিপদ থাকে যে ওই ভোটটা আবার
মানে কংগ্রেসের লাভ বেশি না হয়ে যায় আমার সমঝোতার জন্যে, তাতে আমার যে ভোটটা আমি পেয়েছি সেটা তো বিজেপির সাথে গেলেও বিজেপির সাথে এক্ষুনি কোনো ট্রান্সফার হবে না। মমতার সাথে কিন্তু কংগ্রেসের বোঝাপড়ার থেকে মমতা কিন্তু মানে সেটাতে কিন্তু মমতার মানে লাভ খুব নেই, মানে মমতার কংগ্রেসের পুরো পরিসরটা মমতাই দখল করে রেখে দিয়েছে। আজও কিন্তু বিরোধী স্পেসটাও এটা তো দেখা যায় না যে 10 বছরের পরও 15 বছর হতে চললো, শাসক মমতা, বিরোধীও মমতা, বিরোধী দল তো কার্যত মানে ওই তো বিরোধিতার তাসটাও দিল্লি বিরোধিতা, এমনকি রাজ্যেও অন্য কোনো ঘটনা ঘটলে সে ধর্ষণই হোক আর ও যাই হোক, ও এখনও ওর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মানে মিলিট্যান্ট অপোজিশনের এলিমেন্ট রয়েছে এখনও না, ঠিক মুখ্যমন্ত্রী সুলভ শাসক দল সুলভ যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত আমি অদ্ভুত, এটা একটা মানে বিস্ময়কর একটা ব্যাপার। রন্তিদা, ঠিক এই জায়গায় মানে সাংবাদিকতার চোখ দিয়ে যদি দেখা যায় তখন কি ভাবা গেছিল যে এই মূর্তি বা এই ব্যক্তি মমতাই পরিবর্তন রাজ্যে নিয়ে আসবে, সেটা সালটা যাই হোক না কেন? না, তখন এটুকু বোঝা যাচ্ছিল, ক্রমশ ক্লিয়ার হচ্ছিল যে পশ্চিমবঙ্গে সিপিআইএমের বিরোধী শক্তি হিসেবে যদি কেউ উঠে আসে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই আসবেন, সেখানে কংগ্রেস আসবে না। সেটা আরও পরিষ্কার হলো যখন মমতা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন যে সিপিএমের বিরুদ্ধে এই শক্তিটা উঠে আসবে, এবং মমতা সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখলেন। এমন নয় যে মমতা আন্দোলন করে করে মাঝপথে ক্লান্ত হয়ে সরে গেলেন, আন্দোলন থেকে সরে এলেন, তা না। এই যে কন্টিনিউয়াস আন্দোলন করলেন, আন্দোলনের যে ফসলটা, যেটা এখন তৃণমূলের অনেক যারা নতুন নেতা এসছেন, কর্মী এসছেন, সেই আন্দোলন তারা দেখেননি। সে আন্দোলন তারা আন্দোলনের ফসল নন, মমতা হচ্ছেন আন্দোলনের ফসল। আন্দোলনের ফসল বলে দেখবেন এখনও 21শে জুলাইয়ের যে সমাবেশটা হয় সেটা কিন্তু প্রতিষ্ঠান বিরোধী সমাবেশ, এবং দেখবেন প্রতিটা সমাবেশে মমতা যে বক্তব্য রাখেন সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রতিষ্ঠান বিরোধী। যেমন আমার নিজের ধারণা, আমি যদি খুব ভুল না হই, আমি যতটুকু মমতাকে দেখেছি এবারে 21শে জুলাইয়ের সমাবেশে মমতা এই যে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, তার বিরুদ্ধে সরব হবেন, এবং বিজেপির সরকারগুলি যেভাবে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের কণ্ঠরোধ করছেন তার বিরুদ্ধে সরব হবেন। এই যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এই রোলটা কিন্তু মমতার এবার দেখা যাবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। 1993 21শে জুলাই কি ঘটেছিল, তারপর অনেকগুলো বছর কেটে গেছে এবং তারপর রাজ্যে পরিবর্তন। 2026কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তার দিকে নিশ্চয়ই আমার আপনার নজর থাকবে এবং রাজনৈতিক দলগুলিরও একই সঙ্গে নজর থাকবে। কিন্তু ঘটনা এবং তারপরে পরিপ্রেক্ষিত ঠিক কি, এদের কাছ থেকে আমরা জানলাম। দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের চোখ থাকুক আপনার কথায়, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি।